দর্শক, চলে এলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া, যেখানে লক্ষ লক্ষ ঘের বা মৎস্য চাষিরা এই বিল ডাকাতিয়াতে বিশেষ করে মৎস্য চাষ করে থাকেন বা কৃষকরা ধান চাষ করে থাকেন। আমরা সরাসরি সেই জায়গাটিতে চলে আসলাম। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন বিল ডাকাতিয়া নিয়ে রিপোর্ট করতে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারাও বিষয়টি সহমত পোষণ করেছেন। আমরা সরাসরি বিল ডাকাতিয়া দেখিয়ে দেবো যে বিল ডাকাতিয়ার সাধারণ মৎস্য চাষিরা কি অবস্থায় আছে। যেহেতু আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এই বিল ডাকাতিয়া আপনারা দেখেন যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া, যেটি খুলনা জেলার পাশ মানে খুলনা জেলার ঘেঁষেই আর কি, খুলনা জেলার মধ্যেই অবস্থিত, যেখানে লক্ষ লক্ষ মৎস্য চাষিরা এখানে মৎস্য চাষ করে থাকেন। বিশেষ করে চিংড়ি চাষে তাদের উপযোগী জায়গা ছিল এটি, যেটি ভারী বর্ষণে একাধিক ভারী বর্ষণে বা এটি প্লাবিত হয়েছে। আপনারা দেখছেন যে কোনোভাবে আমরা একটি জুমের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কোনোভাবে বিল ডাকাতিয়ার এই যে সব এগুলো কিন্তু সবই মানে ঘের, মৎস্য ঘের, যেটি আমরা দেখাচ্ছি সেখানে শুধু পানি আর পানি। আমরা যেরকম বলে থাকি ধুধু মরুভূমি, যেখানে বালু আর বালু, আর এখানে কিন্তু শুধু পানি আর পানি। মনে হচ্ছে আমরা এটা আসলে যে এখানে যে ঘের ছিল বা ঘেরের যে সীমানা থাকে, আমরা সাধারণত ওটাকে আমরা কি জানি যে ভেড়িবাঁধ বলা হয় নাকি, ভেড়িবাঁধ। ভেড়িবাঁধে আমরা যতটা দেখানোর চেষ্টা করছি যে ভেড়িবাঁধটিও কিন্তু নাই, এটিও পানির তলে নিমজ্জিত হয়েছে। আপনারা জানেন যে নিম্নচাপ, ভারী বর্ষণ, দীর্ঘদিন ধরে এই নিম্নচাপ বা ভারী বর্ষণের মধ্য দিয়ে এই সমস্যাটি হয়েছে। আমরা কিন্তু এখন বিল ডাকাতিয়ার মাছ বরাবর চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে কিছু লোকে মৎস্য শিকার করছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে আমরা যদি তাকায় আমরা দেখানোর চেষ্টা করি, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া, আর আমরা জানি যে চলন বিল বাংলাদেশের সব থেকে বড় এবং প্রথম বিল, যেখানে কিন্তু মৎস্য চাষিরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি চলন বিলও মাঝে বেশ বিশেষ করে পানিতে অথই অবস্থা ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে মৎস্য চাষিরা যারা মাছ চাষ করত, আমরা তার মধ্যে একজনকে দেখতে পাচ্ছি যে সে, আপনার ঘের কি বিলীন হয়ে গেছে পানির নিচে নাকি? কি কত টাকার ক্ষতি আপনার? কেমন ক্ষতি হয়েছে? আপনার কেমন ক্ষতি হয়েছে আপনার? মানে কত লক্ষ টাকার ক্ষতি? কত লক্ষ টাকার? দর্শক, আমরা একজন মৎস্য চাষির সঙ্গে কথা বলে দিচ্ছিলাম। আপনারা যখন যারা লাইভটি দেখছেন এখানে জানেন যে অধিকাংশ মৎস্য চাষিরা তারা লোন করে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে এই বিশেষ করে জমি হাড়ির মধ্য দিয়ে তারা চাষ করে থাকে। অধিকাংশ কিন্তু যারা মৎস্য চাষ করে অধিকাংশের কিন্তু আসলে প্রকৃত অর্থে এই জমির মালিক না, তাদেরকে জমি হাড়ি দিয়ে দীর্ঘ 1 বছর বা 5 বছর পর তাদের হাড়ি দিতে হয়, এমনটি আমরা জানি। কিন্তু এর মধ্য দিয়ে তারা কিন্তু এই মৎস্য চাষ করে থাকেন, বা আমরা জানি যে এখানে ধানও চাষ হয়ে থাকে। কিন্তু আজকে সেটা কিন্তু মানে একেবারেই আমরা গুঁড়ে বালি হয়ে যাওয়ার মতো বিষয় হয়েছে, যেহেতু দীর্ঘ ভারী বর্ষণ, যেটি কিন্তু এই বিল ডাকাতিয়ার মৎস্য চাষিদের ঘের প্লাবিত করেছে। আমরা একটু দেখিয়ে দিই যে চতুর্পাশে এটা তো আসলে অনেক বিরাট একটি জায়গা, একটি মাঠ, বিল ডাকাতিয়া। আসলে বিল ডাকাতিয়ার নামকরণ কেন হয়েছিল সে বিষয়টা আমরা একটু তথ্য জানি, বা এখানে একদল ডাকাতের নাকি উপস্থিতি হয়েছিল অনেক আগে, সেটা বহু বছর আগের কথা, যখন সেই ডাকাতদেরকে ধরা হয়েছিল এবং তাদেরকে স্থানীয় লোকজন ধরেছিল, তখন সেই সময় থেকে বিল ডাকাতিয়া নামকরণ হয়েছিল, এমনটি তথ্য সূত্রে এমনটি আমরা ততটা জেনেছি। তবে এই বিল ডাকাতিয়ার যারা মৎস্য বা ঘের ব্যবসায়ী আছেন তারা কিন্তু ভালো নেই। অধিকাংশ ব্যবসায়ীরা, অধিকাংশ মৎস্য চাষিরা লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে, এমনটি আমরা দেখছি যে একজন মৎস্য চাষী আমাদের সামনে পড়েছে। আমরা কথা বলে দেবো যে আসলে কি অবস্থা হয়েছে। আমরা একটু কথা বলি যে আপনার ঘের ছিল, এইটাই আপনার ঘের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি নেট দিয়ে চতুর্পাশে সীমানা করেছেন, কিন্তু এটাতে কি আপনার মাছ বন্ধ হয়েছে কিনা? সব মাছকে ঠেকানো যায়? আচ্ছা, তো এটাতে আপনার কেমন পরিমাণে ক্ষতি হতে পারে মনে করছেন?
ক্ষতি মনে করো টমেটো গাছ লাগাইলাম তা অন্তত 1-1.5 লক্ষ টাকার ক্ষতি তো ওইটা আছে। মানে যেটা আপনি শীতকালীন ফসল, হ্যাঁ সেটা একদম 1 লাখ টাকার ক্ষতি, 1.5 লাখ টাকার ক্ষতি। আচ্ছা, কেমন আপনার চিংড়ি মাছের এবার হতো? চিংড়ি মাছের ধরে এবার 20,000 মাছ দেবো, তাতে তা লাখ 2 বেচা কিনা 2 লক্ষ টাকার, কিন্তু সেটাও শেষ হয়ে গেল। সেটাও শেষ কদ্দূর কি দিকে আছে বলা যায় না। 1,000 পুরোনো মাছ ছিল, তা তো 1 লাখ টাকা হয়ে গেল। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছি যে একজন মৎস্য চাষী বা একজন সবজি চাষী যে কিন্তু শীতকালীন ফসল টমেটো চারা বা বৃক্ষ রোপণ করেছিলেন, যার মধ্য দিয়ে সে কিন্তু জানালেন যে তার 1.5 লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। দেখেন, আমরা এই যে তার ঘেরটি আমরা দেখানোর চেষ্টা করছি যে একেবারেই হয়ে গেছে, পানিতে অথই অবস্থায়, মানে সমান হয়ে গেছে। আমরা কিন্তু যার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু খাল, সরকারি খাল। খালের চতুর্পাড় দিয়ে কিন্তু ঘেরগুলো সরকারি খাল এবং ঘের দুটোই এক হয়ে গেছে। এখন অবস্থাটি এইরকম যে আসলে মানুষের মাথায় হাত, কে কি করবে, কার জীবন কিভাবে কোন অবস্থায় তারা এটাকে পুষিয়ে নেবে এই ক্ষতি, সেটি কিন্তু খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা এমনটি জানিয়ে দেব। তবে আমরা একটু বলে দিতে চাই যে বিল ডাকাতিয়ায় যারা মৎস্য চাষী আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সরকারিভাবে তাদের জন্য যদি কোনো প্রণোদনা বা কোনো সহযোগিতা তাদের করা হয় তাহলে এই ক্ষতিটাকে হয়তো কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। যেহেতু আমরা সর্বশেষ যে তথ্যটি দিতে চাই যে এখানে লক্ষ লক্ষ বিশেষ করে মৎস্য ঘের আছে, যে মৎস্য ঘেরের মধ্য দিয়ে আমরা যতটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে জমির মালিক বা যারা এই জমি হারি নিয়ে ঘের করতে এসেছেন তারা কিন্তু সকলেই বিভিন্ন লোনের মাধ্যমে, বিভিন্ন দায় দিনার মধ্য দিয়ে কিন্তু তারা এই ঘেরগুলো করতে এসেছেন। কিন্তু আজকে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে এই বিল ডাকাতিয়া এবং প্লাবিত হয়ে একেবারেই সব জন্য একাকার হয়ে গেছে। সব আমরা দেখিয়ে দেবো যে কোনোটির সঙ্গে কিন্তু কোনো একেবারে সমান হয়ে গেছে পানিতে, এমনটি আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা একটু জানিয়ে দিচ্ছি খুলনা জেলার আমরা বিল ডাকাতিয়াতে অবস্থান করছি, যেখানে কিন্তু আমাদেরকে একাধিক লোকের রিকোয়েস্টে এখানে আমরা এসেছি। তারা বিভিন্ন সময় কমেন্টের মাধ্যমে ইনবক্স করেছিল আমাদের কাছে, প্রায় 55 থেকে 60 জন লোক ইনবক্স করেছিল যে বিল ডাকাতিয়া নিয়ে একটি রিপোর্ট আপনারা করবেন। আমরা সেজন্য এসেছি জনগণের পাশে থাকার জন্য। আমরা এই বিল ডাকাতিয়ার এই ক্ষতি, যে পরিমাণে মৎস্য চাষীদের ক্ষতি হয়েছে, এটা যদি সরকার একটি নির্দিষ্টভাবে যদি তাদের ব্যাপারে খোঁজ করেন, তাদের পাশে দাঁড়ান, বিশেষ করে যারা মৎস্য চাষী আছেন তাদের পাশে দাঁড়ান, তাহলে তারা এই ক্ষতিকে পুষিয়ে নিতে পারে। যেহেতু তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, আমরা দেখছি যে তাদের মৎস্য, আমরা একটু দেখিয়ে দেব যে বিভিন্নভাবে এরা কিন্তু চেষ্টা করেছে যে মাছ ভিতরে তাদের ঘেরের ভিতরে আটকে রাখার জন্য, কিন্তু সেটা সম্ভব হয় না। পানি যেহেতু এটি আপনার দেখে দিচ্ছি যে প্রায় লোকে নেট দিয়েছে, কিন্তু এই যে এর সঙ্গে আর ওই ঘেরের সঙ্গে কিন্তু একেবারেই সমান্তরাল হয়ে গেছে। এখানে কোনো অবস্থাতেই আপনি বলতে পারবেন না যে এখানে এই ঘেরের মালিক বলতে পারবে না যে তার মাছ এই ঘেরের ভিতরে আছে। যেহেতু চিংড়ি মাছ বেশি পরিমাণে চালাক, ওরা কিন্তু পানি পেলেই সর্বোচ্চভাবে এটাকে তারা করতে পারে, মানে একটা স্থান থেকে আর স্থানে চলে যেতে পারে। চিংড়ি মাছ রেখে মানে আটকানো খুব কঠিন ব্যাপার। আর এই চিংড়ি মাছ যখন মৎস্য চাষীদের এই ঘের থেকে বের হয়ে অভয়ারণ্য বলা যায় যে এই যে টোটাল পানির ভিতরে যখন চলে আসে, তখন কিন্তু তাদের মানে জীবন জীবিকা একেবারেই শেষ হয়ে গেল। কারণ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একজন কৃষক যে একজন মৎস্য চাষী, পাশাপাশি সে একজন সবজি চাষী। যেহেতু আপনারা জানবেন যে ঘেরের ভেড়ি বাঁধের উপরে কিন্তু সবজি চাষ করা হয়, যে সবজি কিন্তু আমরা বাজার থেকে ক্রয় করে থাকি। এখান থেকে আমরা দেখেছি যে ঢাকা বা বিভিন্ন দেশের বাইরেও এই সবজি যায় আর কি। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা বলা চলে যে আমরা একেবারেই বিল ডাকাতিয়ার মাঝ বরাবর আছি নাকি? আচ্ছা, কেশনগর পর্যন্ত বিল ডাকাতিয়া, যেহেতু এটা এদিকে চলে গেছে দৌলতপুর, শেরামণি, মানে বিল ডাকাতিয়া আসলে বাংলাদেশ। আর কোথায়? শাহপুর। মানে বিল ডাকাতিয়া এমন একটি জায়গা যে আমি বলে দেবো যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল আমরা যতটা জানি, যেখানে কিন্তু লক্ষ 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 বিশেষ করে মৎস্য চাষিরা এখানে চাষ করে থাকেন। আজকে তারা কিন্তু তাদের জীবনটা
একদম নাভিশ্বাস হয়ে গেছে। তারা যে কি করবে, তাদের আসলে করুণ যে অবস্থা, তাদের যে কঠিন অবস্থা, যেহেতু অর্থনৈতিক সমস্যাটি কিন্তু বড় সমস্যা। একজন মানুষ দীর্ঘ সময় এই ঘেরের মধ্য দিয়ে তার আশা থাকে যে আমি একটি নির্দিষ্ট সময়ে আমার মাছগুলো বা চিংড়ি মাছ বিক্রি করবো বড় হওয়ার পরে। অনেকে আমরা শুনেছি যে তারা যে খাবারগুলো দিয়েছেন, চিংড়ি মাছের যে খাবারগুলো দিয়েছেন, তাদের বিভিন্ন দোকান থেকে তারা বাকি এনেছেন, সেখানেও কিন্তু তাদের টাকা দিতে হবে। কিন্তু এই অবস্থা যদি তৈরি হয়, তাহলে মানুষ আসলে কিভাবে এর সমাধান করবে আর কি। এখন কিন্তু এই মুহূর্তে আমি যতটা জেনেছি, মৎস্য চাষিরা আমাদেরকে বলেছেন যদি সরকার তাদের পাশে দাঁড়ান, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাহলে তারা কিন্তু কিছুটা হলেও এটাকে সহজ করে নিতে পারবে। আমরা মৎস্য চাষিদের দেখছি। আপনার কেমন ক্ষতি হয়েছে, আপনি কি মনে করছেন, কেমন ক্ষতি হয়েছে আপনার? হ্যাঁ, সব শেষ, এটা আর পাওয়া কোনো সম্ভব না। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে যারা মৎস্য চাষী, যারা এখানে দীর্ঘ সময় ধরে বা একটি বড় আশা নিয়ে এই মাছ চাষ করেছিলেন, তাদের কিন্তু মানে একেবারেই এমন অবস্থা যে চোখের পানি ছাড়া তাদের আর কিছু নাই অবশিষ্ট, যেহেতু তারা লক্ষ লক্ষ টাকা এখানে ব্যয় করেছে। আর আপনারা জানেন যে বিল ডাকাতিয়া থেকে যে পরিমাণে বিশেষ করে চিংড়ি আমরা জেনে থাকি যে বিশেষ সময় তারা চাষিরা হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে, মানে একটা বলা যায় যে 100%-এর ভিতরে 70% চিংড়ি মাছ এই বিল ডাকাতিয়া থেকে কিন্তু যায়। গলদা চিংড়ি বিশেষ করে, এটা বাগদাতে আমরা যাবো না, এখানে মিষ্টি পানির মাছ গলদা চিংড়ি। তো সেখানে আজকে লক্ষ লক্ষ মৎস্য চাষিরা একেবারে তাদের মাথায় হাত উঠেছে। তারা যে কি করবে, তাদের সামনের দিনগুলো তারা কিভাবে চলবে, এই অবস্থায় তারা আছে। আমরা যত মৎস্য চাষির কথা বলছি, তারা বলেছে যে আমরা কেউ 50,000 টাকা রেনু দিয়েছিলাম, কেউ বলেছে আমরা 4 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, কেউ বলেছে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম। কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের যে আজকে কত কঠিন অবস্থা তারা পার করছে, যে সময়টি পার করছে, এটা কিন্তু আসলে আমরা সরজমিনে চলে আসলাম দেশবাসীকে জানানোর জন্য বা সরকারকে জানানোর জন্য। সরকার অবশ্যই এই বিষয়টি নজরে নিয়ে যেন এই মৎস্য চাষীদের পাশে দাঁড়ান। তা না হলে তারা এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে। তারা সরকার যদি ক্ষুদ্র ঋণের মাধ্যমে, লোনের মাধ্যমে, ঋণের মধ্য দিয়ে যদি সরকার মৎস্য চাষীদের পাশে দাঁড়ান, তাও তারা এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। আমরা এর আগে শুনেছি যে বিগত সময়ে কিন্তু মৎস্য চাষিরা, বিশেষ করে ঘের মালিকরা কিন্তু প্রণোদনা পেয়েছেন, বিভিন্নভাবে তাদের প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু প্রণোদনার আওতায় যদি আনা হয়, তারপরেও তাদের কিছুটা হলেও এই ক্ষতি থেকে তারা কাটিয়ে উঠতে পারে। যেন এটাকে পরিপূর্ণভাবে কাটিয়ে ওঠা অনেক কঠিন ব্যাপার, যেহেতু এখানে লক্ষ লক্ষ মৎস্য চাষিরা আছেন। আমরা যতটা জানতে পেরেছি, এখানে এসে আমরা ঘের মালিকদের সাথে কথা বলেছি, মত বিনিময় করেছি, তারা বলেছেন যে এখানে লক্ষ লক্ষ চাষিরা আছেন, তারা এই ঘের করতে এসেছেন। বিশেষ করে এখানে সব থেকে বেশি পরিমাণে মৎস্য চাষ করে থাকেন হচ্ছে চিংড়ি মাছ। এখানে যেহেতু অন্য যে পোনা মাছ বা সাদা মাছ আমরা সাধারণত জেনে থাকি যে তার চাষটি কিন্তু এখানে কম, বিশেষ করে চিংড়ি মাছের চাষটি ছিল সব থেকে বেশি। আর এই মৌসুমে তারা এখন কিন্তু রেনু দিয়েছে, এবং এই রেনুর আমরা আসলে এটা জানতে পারি যে এটা কত টাইমে এই চাষ হয়, শেষ হয়। এটা স্বাভাবিক 6 মাস। 6 মাস, জ্যৈষ্ঠ মাসের থেকে শুরু হয়, এটা পরবর্তী মাসের ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত এই মাছ তোলা হয় বাজারে। দর্শক, আমার সঙ্গে রয়েছেন একজন মৎস্য চাষী। তেনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে অবশ্যই বিল ডাকাতিয়া আর একটু করে সে আমাকে অবশ্যই এই তার দায়িত্ব থেকে আমাকে অবশ্য সে এই বিল ডাকাতে ঘুরে দেখাচ্ছেন তার সময় নষ্ট করে, যদিও একটি সেবা। হ্যাঁ, বলেন আপনি আর কি বলতে চান। আপনার এই বিল ডাকাতি আর এই পরিস্থিতির জন্য আমাকে বিশেষ করে আছে 16 যে নদীটা আছে, এই নদীটাই আছে মেন সমস্যা। ওই নদীটা সরকার বিগত 2-3 বছর আগে কাটিলো, অনেক টাকা খরচ করে। ওখানে পলি করে যায় গেটের সামনে, পলি করে যায় আমাকে এই গেটতে পানি না সরে, আমাকে দুরবস্থা মেন সমস্যা। তা আমরা চাচ্ছি যে ওই পলি সরায় আমাকে এই হাত থেকে প্রান্তিক চাষিকে বাঁচানোর জন্য। আর আরো সেই সাথে বলতেছি যে আমাদের এই ডাকাতির বিলি গলদা চিংড়ি আর সাদা মাছের চাষ হয় বেশি। আর এখানে প্রায় লক্ষ লক্ষ গের রয়েছে, প্রায় প্রত্যেক চাষি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আর এই ক্ষতি পুষার জন্য সরকারের কাছে অনুরোধ করছি যে কৃষকদের ক্ষুদ্র ঋণ কিংবা অল্প সুদে ঋণ দিয়ে, কিংবা অথবা তাদের এই অনেকেই আছে যারা হাড়ির টাকা নিয়ে ঘের করে, এই হাড়ির টাকা দেওয়ার ক্ষমতাও তাদের নাই। যা ছিল, আমি একজন চাষি,
আমার প্রায় 3 বিঘে ভূমি বন্ধক দিয়ে আমি এই ঘেরের মধ্যে আইছি, আচ্ছা, ঘের করতে আইছি। আপনি কত লক্ষ টাকা ইনভেস্ট করেছেন? আমি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। আপনার এই বিশেষ করে 2 লক্ষ টাকা ইনভেস্ট করে তার পিছনে আপনি কত টাকা ব্যয় করেছেন? যেহেতু বিশেষ করে চিংড়ি মাছ দিলে তো খাদ্য দিতে হয়। আচ্ছা, ঘের করে দিলাম, সে ঘের তো তলায় গেছে, আমাদের নেটও দিছিলাম, সে নেটের পরেও পানি উঠে গেছে। আচ্ছা, অন্য বছর আমার বয়স 45 বছর, আচ্ছা, কিন্তু আমার বয়সে এত পানি আমি কোনোদিন দেখিনি। দেখেনি। এই বিল টাকাতে যে পানি হয়েছে, এর মূল সমস্যা আছে 16 গেট কাপ পরিষ্কার করে রাখা, আর এই বিলের পর দিয়ে আরো 4টা-5টা বিলের পানি যায় পরে নদীতে। আর এই বিল ডাকাতের আয়তন ধরতে গেলে বলা যায় যে এই বিল ডাকাতের সাইডে ঘুরে আসতে গেলে প্রায় 200 কিলোমিটার লাগে। 200 কিলোমিটার এরিয়া এই ঘেরটা, এই বিল ডাকাত। লক্ষ লক্ষ ঘের রয়েছে, আর যে ঘরের ক্ষতির কথা কখনো কল্পনাও করা যাবে না যে কৃষকের কত ক্ষতি হয়েছে। দর্শক, আমরা কিন্তু একজন মৎস্য চাষের কাছ থেকে যে আসলে প্রত্যক্ষদর্শী বা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার থেকে আমরা মত বিনিময় করলাম যে আমাকে কিন্তু এই বিল ডাকাতিয়া ঘুরিয়ে দেখাচ্ছে। অবশ্যই বিল ডাকাতিয়া ঘুরে দেখানো সম্ভব না, যেহেতু দীর্ঘ সময়ের ব্যাপার। আমরা বলা যায় যে বিল ডাকাতিয়ার সামান্য একটু এসেছি। এটি যত সময় আমরা নৌকা থেকে প্রথম থেকে আমরা নৌকায় উঠে সে আমাদেরকে এই পর্যন্ত এনেছেন, তো সেক্ষেত্রে আমরা বলে রাখি যে অল্প একটু আমরা এসেছি মাত্র। বলা যায় যে এটা কতটুকু হতে পারে আমরা এসেছি অল্প, স্বাভাবিক। হয়তো 1 কিলোমিটার ভিতরে, 1 কিলোমিটার ভিতরে এসেছে, 200 কিলোমিটার। এই দৈর্ঘ্যপ্রস্থ এই বিলি দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করতে গেলে 100 থেকে 150 কিলোমিটার হবে, 150 কিলোমিটার হবে। আমরা 1 কিলোমিটার এসেছি। আসলে আপনাদেরকে সব ঘুরিয়ে দেখানো সম্ভব না, তবে আমরা রিপোর্টের মাধ্যমে এই বিল ডাকাতিয়ার তথ্যপাথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখানে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, অবশ্যই তিনার কাছে আমার বিশেষ করে থাকবে অনুরোধ থাকবে, তিনি যেন বিল ডাকাতিয়ার ব্যাপারে আমাদের খুলনার ডিসি মহোদয়কে যেন তিনি বলে দেন যে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ টাকার, কিছুটা হলেও যেন তিনি সরকারিভাবে একটা ব্যবস্থা নেন। যেহেতু এই বিল ডাকাতিয়ার মাধ্যমেই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, যেহেতু এখানে বিশেষ করে গলদা চিংড়ি বা এই সাদা মাছের এখান থেকে কিন্তু বিরাট একটা সাপোর্ট হয়ে থাকে। কিন্তু আজকে যদি মৎস্য চাষিরা এই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদের কিন্তু সামনে অগ্রসর হওয়া, উদ্বুদ্ধ হওয়া কঠিন হয়ে যাবে। আপনার কেমন ক্ষতি হয়েছে? আপনি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমার হয়েছে 2 লাখ টাকা 3 লাখ টাকা হয়ে গেছে। এরকম সমাধান হবে না নিশ্চয়ই। দর্শক শুনছেন যে প্রত্যেক মৎস্য চাষীদের সাথে আমরা কথা বলে যতটা তথ্য আপনাদেরকে দিতে পারছি, এই মুহূর্তে মৎস্য চাষীদের পাশে যদি সরকার না দাঁড়ান তাহলে এই ক্ষতি পুষিয়ে ওঠা কোনো অবস্থাতে সম্ভব নয়। কারণ আপনারা জানবেন যে মৎস্য চাষীরা যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এটি কিন্তু কম বেশি হলেও প্রত্যেক বছর আমরা যতটা তথ্য পেয়েছি যে এই বিল ডাকাতিয়া পানিবন্দী হয়ে পড়ে নাকি প্রত্যেক বছর ভারী বর্ষণের সময় কম ছিল। কিন্তু এটা হচ্ছে যদি সরকার এই ব্যবস্থা সুন্দর করে করেন। রংপুরের কথা বলছেন আপনি? 16 যে চুইস গেট আছে ওখানে নাকি? হ্যাঁ, শোলমারির যে চুইস গেট আসে, 16 যে চুইস গেট আছে সেটি যদি পরিষ্কার থাকে সরকারিভাবে, তার যদি পরিষ্কার রাখা বা পানি বিশেষ করে নাব্যতা বা পানির চলাচলটা যদি ভালোভাবে থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। আমি মনে করব যে বিল ডাকাতিয়ার এই পানি যে আজকে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটাতে কিন্তু নিরসন পাওয়া সম্ভব। আপনারা জানবেন যে বিগত সময়ে আমরা যতটা জানি যে 96, 94 সময়, 95, 97 সময় কিন্তু বিল ডাকাতিয়া পানিবন্দী হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে এই বিল ডাকাতিয়া কিন্তু পানির তলে নিমজ্জিত ছিল। সেখানে মানুষ এখানে কোনো ফসল ফলাতে পারেনি। এখানে কোনো মানুষ পানিবন্দী থাকা অবস্থায় মানুষের ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল। তখন মানুষ, এই এলাকার মানুষ যথেষ্ট ক্ষতির মুখে পড়েছিল। তারপরে একটি নির্দিষ্ট সময় এসে যখন বিল ডাকাতিয়া পানি থেকে মুক্ত হলো, তখন কিন্তু মানুষ, আমরা যতটা জানতে পেরেছি যে বিশেষ করে ঘের ব্যবসা বা এই ধান চাষ, এই সব কিছুর মধ্য দিয়ে তারা কিন্তু এই জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। এবং এর মধ্য দিয়ে আমরা যতটা জানি যে এই এলাকার সাধারণ মৎস্য চাষিরা তাদের জীবন মান উন্নয়ন করে থাকেন। কিন্তু আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে সমস্যা সৃষ্টি হয়েছে, এটা থেকে বের হয়ে আসা কিন্তু এই চাষিদের জন্য অনেক কষ্টকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি দৃষ্টি আকর্ষণ করব, তিনি যেহেতু মানবিক, তিনি মানুষের পাশে থাকেন। আমরা জানি তিনি একজন নোবেল বিজয়ী, তিনি নোবেল পেয়েছেন, যার মধ্য দিয়ে সেটা শান্তির মধ্য দিয়ে আমি তিনার কাছে এই দাবিটি করব যে তিনি যেন অবশ্যই
এই মৎস্য চাষীদের পাশে দাঁড়ান এবং তার মধ্য দিয়ে যেন তাদের ক্ষতি, বিশেষ করে ক্ষতি তাদের যেন পূরণ হয় কিছুটা হলেও। যেহেতু আমরা যতটা জানি যে দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে একজন, আপনারা দেখছেন যে, সাথে থাকবেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম একজন মৎস্য শিকারী মাছ শিকার করছে, আমরা এমনটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা এই বিষয়টি ক্লিয়ার করতে চাই যে আজকে যারা এখানে মৎস্য চাষ করতে এসে এই ক্ষতির মুখোমুখি হয়েছে, তাদের পাশে সরকারকে না দাঁড়ালে তারা এই ক্ষতি থেকে বের হয়ে আসা তাদের জন্য সম্ভব নয়। যেহেতু আমরা জানতে পেরেছি অধিকাংশ মানুষ লোন করে, ঋণ করে, এই বিশেষ করে জমি হারি নিয়ে তারা কিন্তু এই মৎস্য চাষ করেছেন বা এখানে এই বিল ডাকাতিয়ায় তারা একটি আশা নিয়ে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এসেছিলেন। কিন্তু ভারী বর্ষণের পরে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এখান থেকে কিন্তু এই ক্ষতি পূরণ হয়ে বা ক্ষতিকে পিছনে ফেলে এই মৎস্য চাষিরা কিন্তু সামনে যেতে পারবে না। কারণ যারা বিশেষ করে ঋণ করে বিভিন্ন মাধ্যমে ধার দেনা করে তারা এই বিশেষ করে এই বিল ডাকাতিয়ায় বা মাছ চাষের জন্য এসেছিলেন, অনেক আশা ভরসা নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের সব আশা আজকে শেষ হয়ে গেল। সর্বশেষ আমরা জানিয়ে দিতে চাই যে ষোলোয়ার যে ব্রিজটি আছে সেটি কিন্তু যদি পরিষ্কার রাখা হয় সরকারিভাবে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেখানে কার্যক্রম চলছে পানি নিষ্কাশনের জন্য বা পানি অপসারণের জন্য, পানি সম্প্রসারণের জন্য সেখানে সর্বোচ্চ কাজ চলছে। ইতিমধ্যে এখানকার চাষি ভাইরাও গিয়েছিল, কিন্তু এখানে আসলে স্থায়ীভাবে সমাধান তারা চায়। স্থায়ীভাবে সমাধান হলে কিন্তু এখান থেকে বাংলাদেশের বড় একটি হাজার কোটি টাকা, হাজার কোটি টাকার একটা সম্ভাবনাময় জায়গা, যেখান থেকে দেশের মানুষ বা সরকার কিন্তু এখানে বৈদেশিক মুদ্রা করে থাকেন। তো সেক্ষেত্রে আমি মনে করব যে আমরা বিল ডাকাতিয়ার একটি কর্নারে মাত্র এসেছি, যা 1.5 থেকে 200 মাইল হবে, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল, আপনারা জানেন। আমরা মনে করি যে সরকার যেন এই প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ান। তাদের পাশে না দাঁড়ালে তারা কিন্তু এই ক্ষতিকে কোনো অবস্থায় পুষিয়ে নিতে পারবে না, কোনো অবস্থায় পুষিয়ে নেওয়া সম্ভব না। আমরা দেখছি যে এখানে মৎস্য চাষিরা তাদের মাথায় হাত উঠেছে, তারা বিভিন্নভাবে তাদের ব্যথা কষ্টের কথা জানাচ্ছেন। সর্বশেষ আমরা রায় থেকে বিদায় নেব, তবে আমরা সর্বশেষ জানাতে চাই যেন এখানে অবশ্যই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা যেন এই বিল ডাকাতির ব্যাপারে নজর দেন এবং আমাদের খুলনার ডিসি মহোদয় যেন এ বিষয়ে নজর দিয়ে তাদের একটা লিস্ট করে, এই প্রান্তিক চাষিদের একটা লিস্ট করে তাদের পাশে যেন দাঁড়ান। বিশেষ করে ক্ষুদ্র ঋণের মধ্য দিয়েও তাদের পাশে দাঁড়ানো সম্ভব। তারপরে আমরা জানি যে প্রদানের মধ্য দিয়ে তাদের পাশে দাঁড়ানো সম্ভব। যেভাবে দাঁড়ালে বিশেষ করে চাষিরা উপকৃত হন বা তাদের আবারও তারা ঘুরে দাঁড়াতে পারেন বা এই মৎস্য চাষি তারা উদ্বুদ্ধ হতে পারেন, এই বিষয়টি অবশ্যই সরকারকে নজর দিতে হবে। তা না হলে কিন্তু এই বিশেষ করে লক্ষ লক্ষ ঘের এই বিল ডাকাতিয়ার মধ্যে আমরা যতটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এই ঘের কিন্তু তারা বিশেষ করে মৎস্য চাষে বাধাগ্রস্ত হয়েছে বা বাধাগ্রস্ত হবে। আগামীর সম্ভাবনার জন্য তারা কিন্তু এখান থেকে বিরাট একটা বাধার মুখোমুখি হবে। এই সময় কিন্তু সরকারকে অবশ্যই পাশে চেয়েছেন বিশেষ করে মৎস্য চাষিরা। আমরা এমন কয়েকজনের সাথে কথা বলে দিয়েছি। আমার সঙ্গে যে বিশেষ করে মাঝি ভাই আছেন বা একজন মৎস্য চাষি আছেন, তার সঙ্গে আমরা কথা বলে দিয়েছি, তিনিও কিন্তু তার সেই কষ্টের কথা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বিষয়টি দৃষ্টি দেন, কারণ দেশ তো আসলে মানুষের জন্য কাজ করে, দেশ তো জনগণের জন্য কাজ করে। সেই জনগণ যদি তাদের সমাধান সরকার থেকে পায় তাহলে সেটা সব থেকে বেশি ভালো হবে। কেননা অধিকাংশ মৎস্য চাষিরা কিন্তু ঋণের মাধ্যমে, ধার দেনার মাধ্যমে এখানে মৎস্য চাষ করতে এসেছিলেন। তাদের সর্বোচ্চ গুড়ে বালি হয়ে গেছে, তাদের কিন্তু সামনে অগ্রসর হওয়া, ঘুরে দাঁড়ানো তাদের পক্ষে সম্ভব নয়। আর তারপরে একটি বিষয় জানিয়ে রাখি যে তারা শীতকালীন যে সবজি চাষ করেছিলেন, বিশেষ করে ভেড়ি বাঁধের পরে, তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে তারা প্রত্যেক বছর 3 লাখ বা 2 লাখ টাকা হয়তো বা এখান থেকে মুনাফা নিতে পারবে, কিন্তু সেটি কিন্তু তাদের সেই স্বপ্ন কিন্তু ভেঙে গেছে। মুষলধারে বৃষ্টি, একাধারে বৃষ্টি এবং নিম্নচাপের মধ্য দিয়ে এই বিল ডাকাতিয়া প্লাবিত হয়েছে। দর্শক, এখানে বিদায় নেব।
ভিত্তিতে এই পানি সরানো হ্যাঁ, এখানে আমরা যে বিষয়টি কৃষকদের মাধ্যমে বা মৎস্যচাষীদের মাধ্যমে জানতে পেরেছি, খুব দ্রুত যদি পানি সম্প্রসারণ করা সম্ভব, তারপরেও কিছুটা হলেও তারা হয়তো এই মুহূর্তে ভেড়ি বাঁধের পরে কিছু শাক সবজি চাষাবাদ করে তারা কিছুটা হলেও তাদের ক্ষতি, অল্প কিছু হলেও তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। দর্শক, যেহেতু এখানে একটি শীত মৌসুমে কিন্তু এখান থেকে হাজার হাজার টন ধান উৎপাদন হয়ে থাকে, বিশেষ করে ঘেরের মধ্যে তারা উৎপাদন করে থাকে, যেটি যদি পানি সম্প্রসারণ করা সম্ভব না হয় তাহলে কিন্তু তারা এই শীত মৌসুমের যে ফসলটি 3 মাসের যে ফসল, শীতকালীন ফসল ইরিবোলাকে আমরা জেনে থাকি নাকি, ইরিবোলাকের সেই ফসলটি কিন্তু তারা ঘরে উঠাতে পারবেন না। এখান থেকে হাজার হাজার টন ধান এখান থেকে উৎপাদিত হয়ে থাকে। আর একটি বিষয় জানিয়ে রাখবো যে এই ধান কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ইসের চাহিদা পূরণ করে থাকে, মানুষের বিল ডাকাতিয়ার ধান মানুষের চাহিদা পূরণ করে থাকে, বিশেষ করে চাউল বা ধানের চাহিদা পূরণ করে থাকে। দর্শক, আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আর একটু জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু অবশ্যই বিশেষ করে মৎস্য চাষীদের মাধ্যমে জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে তারা যেন সরকারের সহযোগিতার মধ্য দিয়ে সামনে অগ্রসর হতে পারেন। আপনি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন? আপনি কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন? 5 লক্ষ টাকা। দর্শক, আমরা এক মৎস্য চাষী এবং একজন শিক্ষক, আমরা তার সঙ্গে কথা বলে দিলাম, সে 5 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে আমরা যদি বিশেষ করে মৎস্য চাষীদেরকে তাদের সাথে আমরা ইন্টারভিউ নিই বা তাদের সাথে কথা বলি, তাই এরকমই অবস্থা হবে। কারণ এখানে অনেকেই আশা বন্ধ করে দিয়েছে, তাদের স্বপ্ন ভেঙে গেছে, তাদের স্বপ্ন আর বাস্তবায়িত হবে কিনা তারা কিন্তু তারা এটাকে ছেড়ে দিয়েছে। আপনারা দেখেন যে এটি কি সব বিল ডাকাতিয়ার একটি জায়গা আমরা দেখাচ্ছি, আমরা কিন্তু 1 কিলোমিটারও যাইনি, অল্প একটু জায়গা আমরা দেখালাম। এটা দীর্ঘ সময়ের ব্যাপার। দর্শক, তো সবাই ভালো থাকবেন, আপনারা কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করবেন। আমরা সরকারের নজর চাই, নজরদারির মধ্য দিয়ে যেন এই মৎস্য চাষীরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে, এবং খুলনা জেলার যিনি ডিসি মহোদয় আছেন তিনি যেন এই বিষয়টি নোট করে বা এই কৃষকদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে সরকারকে জানান, এবং তার মধ্য দিয়ে যেন একটি সমাধান তারা পেতে পারে, এই আশা করি। দর্শক, আমি আপনাদের সাথে সাংবাদিক মামুন ছিলাম, আমার সঙ্গে ছিলেন যে দীর্ঘ কষ্ট করেছেন, আমরা তাকে রিকোয়েস্ট করলে সে এসেছেন, আমাদের পরিচিত মোহাম্মদ জাকির হোসেন ভাই, তিনি আমাদের সাথে ছিলেন। তিনি আমাকে এই বিল ডাকাতিয়ার একটি অংশ ঘুরিয়ে দেখিয়েছেন, কারণ বইটা দিয়ে এখন নৌকা চালানো অনেক কষ্টের ব্যাপার। দর্শক, লাইভ থেকে বিদায় নেব, তবে আমরা জানিয়ে দিতে চাই বিল ডাকাতিয়ার মৎস্য চাষীদের পাশে যেন সরকার এসে দাঁড়ান, তা না হলে এই বিষয়টি পুষিয়ে নেওয়া সম্ভব না। দর্শক, সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলের দীর্ঘ কামনা এখানেই লাইভ থেকে বিদায় নিচ্ছি। দর্শক।